নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। জম্মু কাশ্মীরের মর্মান্তিক ঘটনায় নিহত 10 পুণ্যার্থী। বজরং দলের ধর্ণা কর্মসূচি শিলচর এবং নরসিংপুরে। রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ। শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী দোষীদের গ্রেফতারের দাবিতে অবস্থান ধর্মঘট। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি। ভালো রেজাল্ট করেও পাচ্ছেন না অ্যাডমিশন রাধামাধব কলেজে। প্রায় 40 জন ছাত্রছাত্রীর অভিযোগ। উৎকোচ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন জেলাশাসক কার্যালয়ের এক কর্মী। এবারে সংবাদ বিস্তারিত। জম্মু কাশ্মীরে দর্শনার্থীদের হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কর্মীরা জিহাদিদের কোষপুতুল দাহ করেন শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা 9 জুন জম্মু কাশ্মীর বৈষ্ণব দেবীর কাটার থেকে দর্শনার্থীদের বাস আসার সময় যেভাবে পাকিস্তানি ইসলামী জিহাদিরা আক্রমণ করেছিল এবং সেই আক্রমণে 10 জন দর্শনার্থীরা প্রাণ হারিয়েছিলেন এবং অনেক দর্শনার্থীরা আহত হয়েছেন, এর প্রতিবাদে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পাকিস্তানি ইসলামী জিহাদিদের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সহসভাপতি আশিস দে জানান, যেভাবে পাকিস্তানি জিহাদিরা দর্শনার্থীদেরকে হত্যা করেছেন তার জন্য পাকিস্তানি জিহাদিদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে 9 জুন জম্মু ও কাশ্মীর বৈষ্ণব দেবী কাটার থেকে মন্দির দর্শন করে আসার পথে পাকিস্তানি জিহাদিরা দর্শনার্থীদের বাসে আক্রমণ করেছিল সে বিষয়ে তীব্র নিন্দা ধিক্কার জানান বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জেলা উপায়ুক্ত মারফতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করেন। পাকিস্তানি জিহাদিদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বুধবার নরসিংপুর ভোলানাথ মন্দিরের সম্মুখেও বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কার্যকর্তারা কুশপুতুল জ্বালিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। তাছাড়া ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় বিচারে আর্জি জানিয়ে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিমের কাছে একটি স্মারকপত্র তুলে দেন বজরং দলের কার্যকর্তারা। কার্যক্রমে উপস্থিত ছিলেন বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাস, বজরং দলের দক্ষিণ কাছাড় জেলা সংযোজক গৌরব রায়, সহ সংযোজক পাপ্পুনাথ, পালংঘাট প্রখণ্ড সংযোজন রাজেশ দাস, ধলাই প্রখণ্ড সংযোজক সুমন শর্মা প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষি এবং সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নিশ্চয়ই অবগত আছেন, গত 9 জুন আমাদের জম্মু কাশ্মীর এলাকাতে একটি বৈষ্ণোদেবীতে একটি ভক্তদের বাস একটি আসছিল। ওইখান থেকে দর্শন করার পর সেই হিন্দু বাসের উপরে সেই দর্শনার্থীদের উপরে যেভাবে বর্বরিকতাপূর্ণ কায়রতাপূর্ণভাবে গুলাগুলি করেছে, তাদের উপর আক্রমণ করেছে ইসলামিক জেহাদিরা, তাতে স্পষ্ট যে তারা আগামী দিনে ভারতবর্ষে বিরাট বড় ধরনের কোনো একটা ষড়যন্ত্র করতে চলেছে। তাই আমি আজকে আমাদের এখানে কৃষি মহোদয়ের নিকটে একটি মেমোরেন্ডাম আমরা এখানে এখন সাবমিট করেছি রাষ্ট্রপতির উদ্দেশ্যে, যাতে ভারতবর্ষে সেই অনেক দিন ধরে বিগত 10 বছর ধরে কোনো ধরনের সেই ঝামেলা ছিল না, আবারও সেই ইসলামিক যে টেরোরিস্ট ওরা আবারও মাথা উঁচু করা শুরু করেছে। তো তাদের মাথা কিভাবে নিচু করতে হয় আমরা জানি, আমাদের ভারত সরকার তা ভালোভাবে জানে এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে সেই যারা ইসলামিক টেরোরিস্ট যারা আছে বর্বরতাপূর্ণ কায়রতাপূর্ণ এইভাবে অত্যাচার করেছে, আমাদের দর্শনার্থীদের উপর গুলাগুলি করেছে, তাতে 10 জনের প্রাণহানি হয়েছে, অনেকজন আহত হয়েছে, তাদেরকে কিভাবে শাস্তি দিতে হয় তা আমাদের ভারত সরকার জানে। তাই আজকে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দিয়েছি, যাতে আগামী দিনের ভিতরে অতি শীঘ্রই সেই বর্বরতাপূর্ণ যারা এই কায়রতাপূর্ণ যারা এইভাবে গুলাগুলি করেছে তাদের উপর আক্রমণ করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া, যাতে ভবিষ্যতেও তারা এইভাবে সবসময় হিন্দু ধর্মের উপর হিন্দু জাতির উপর যেভাবে তারা চোখ রেখে থাকে, রাঙে কথা বলে, সেইটা যাতে দমন করতে পারে এবং আগামী দিনে আমরা সেই শান্তিপূর্ণভাবে সেই জম্মু কাশ্মীরকে আবার আমরা দেখতে চাই এবং আমরা শান্তিতে থাকতে চাই। সম্পূর্ণ ভারতবর্ষের সাথে সংহতি রেখে আজকে আমাদের দক্ষিণ কাছাড় জেলায় আর গত 9 জুন যে জম্মু কাশ্মীরের কটরা স্থিত মাতা বৈষ্ণোদেবীর মন্দির যে ছিল, সেই বিষ্ণুদেবীর মন্দির থেকে আর যাওয়ার পথে আমাদের তীর্থযাত্রীর উপর যে বাসে করে তীর্থযাত্রীরা যাচ্ছিলেন সেই বাসের উপর আর আতঙ্কবাদীরা আর গুলি চালায়, এর ফলে বাস চালক সহ একটা শিশু সন্তান এবং 10 জন তীর্থযাত্রী আর নিহত হয়। তাই আমরা সমস্ত ভারতবর্ষের সংহতি রেখে
আমাদের দক্ষিণ কাছাড় জেলার বজরং দল সংযোজক আর গৌরব রায়ের নেতৃত্বে আজকে আমরা এই জায়গায় ধর্ণা কার্যক্রম পালন করছি। সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার দাবিতে বুধবার শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে ধর্মঘট অবস্থান করে শিলচর শহর শান্তি শৃঙ্খলা ও সুরক্ষা সমিতির কর্মকর্তারা। উল্লেখ্য, সুজিত দাস চৌধুরীর গ্রেফতারের দাবিতে তারা প্রশাসনকে 24 ঘন্টা সময়সীমা দিয়েছিলেন, কিন্তু এই সময়সীমা পেরিয়ে যাওয়ায় আজ তারা ফের শিলচর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান ধর্মঘট করেন এবং পুলিশ সুপার নোমাল মাহাত্তার সঙ্গে দেখা করে অতিসত্বর সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার জোরালো দাবি জানান। তারা বলেন, সুজিত দাস চৌধুরীকে যদি অতিসত্বর গ্রেফতার করা না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পিছপা হবেন না। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা সুজিত দাস চৌধুরীর মতো এন্টি সোশ্যালের গ্রেফতার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরো আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেফতার করা হয় এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তকরে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, আমাদের কিন্তু আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেফতার করে। সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া এবং তার একটা ব্যবসায়ী, সেরকম কিছু, তার থেকে বেশি কিছু তো আমার মনে হয় না, আমি জানি না। 25 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, আমাদের এখানের আশ্রম রোডের একজন ব্যবসায়ীকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, সাংঘাতিকভাবে ওকে প্রায় মারাই হয়ে গেছিলো। তারপরে আমরা বসলাম, আমরা শ্রীমা বিবাহ ভবনে আমরা বসলাম, প্রায় 450-500 মানুষের উপস্থিতিতে আমরা প্রতিবাদ একটা সমিতি গঠন করলাম, যেটা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি করেছি আমরা। তার পরবর্তীতে আমরা এর সুবিচার চেয়েছি, কিন্তু দেখা গেল 3 জন আসামিকে ধরা হয়েছে এবং তাদের গতকালকে তাদের বেলও হয়ে গেছে। কিন্তু মাস্টার মাইন্ড যে সুজিত দাস চৌধুরী এবং তার সঙ্গের যারা, তারা ওবাদে ঘুরে বেড়াচ্ছে, তাদের নাকি পাওয়া যাচ্ছে না, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, এরকমই শোনা গেল। আমরা এখানে এসেও জেনেছি। যাই হোক, এখন আমরা আজকে আমরা ঠিক করেছি, আমরা এখানে এসপি মহোদয়ের সঙ্গে আমরা আগেও একদিন দেখা করেছি। দেখা করে ওনার সঙ্গে আমরা আমাদের মনের অবস্থাটা জানিয়েছি আমরা, যে উনিও আমাদের খুব ভালোভাবে নিয়েছেন, বলেছেন যে উনি একটা ব্যবস্থা করবেন। কিন্তু তারপরেও আর এই আজ অবধি ব্যবস্থা হলো না দেখে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটের মতো করলাম। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা গত মা ভবনে আমরা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে ধরা না হয় তাহলে আমরা ফলো আপ অ্যাকশন করবো। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আজকে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করব এবং দেখা করে আমরা এর সুবিচার এত হচ্ছে না কেন এরকম। আপনারা দেখুন, সংবাদ মাধ্যমের মধ্যে বন্ধুদের বলছি, একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু তাকে শারীরিকভাবে নিগৃহীত কেউ করতে পারে না। এখানে আইন আদালত, পুলিশ রয়েছে। ভালো রেজাল্ট করেও পাচ্ছেন না এডমিশন রাধামাধব কলেজে। প্রায় 40 জন ছাত্রছাত্রী অভিযোগ করে বলেছেন কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো সহযোগিতা করছেন না। খুব কষ্ট করে তারা গরিব ঘরের হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কলেজে এডমিশন না হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়ে গেছে। এই ব্যাপারে ছাত্র সংগঠন NSCY ও ABVP ছাত্রছাত্রীদের সঙ্গে আছেন। কলেজের ভর্তি প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদে যোগাযোগ করলে তারা জানান কলেজের এডমিশন হয় দর্পণ পোর্টালের মাধ্যমে। তাদের এডমিশনের কোটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই তাদের করার কিছু নেই। এদিকে এক ছাত্রী কেঁদে কেঁদে বলেছেন সকাল থেকে এডমিশনের জন্য কলেজের বাইরে দাঁড়িয়ে আছে, কলেজের লোকেরা নাকি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এ নিয়ে চরম উত্তেজনায় রাধামাধব কলেজ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আচ্ছা, কিছু স্টুডেন্ট আছে রাধামাধব কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, অনেক গরিব স্টুডেন্টরাও আছে, মেয়েরা আছে, ওরা কেঁদে ফেলেছে, মানে ওরা অ্যাডমিশন পাচ্ছে না 52% হয়েও। তো এরকম 30-40 জনের মতো স্টুডেন্ট হবে, অ্যাডমিশন হচ্ছে না। তো ওনারা অভিযোগ করেছেন যে কেন হচ্ছে না, বাকি অনেক কম পার্সেন্টেজ হয়েও মানে অ্যাডমিশন হয়ে গেল। তো এই ব্যাপারটা বলুন তো, ওটা কি? আসলে দেখুন, আমরা প্রথম থেকে যে কাজটা করছি রুলস মেনটেন করে করছি। আমাদের যেটা এখন যে অ্যাডমিশন যেটা প্রসেস হচ্ছে সেটা অ্যাকচুয়ালি দর্পণ পোর্টাল, যেটা ইউনিভার্সাল যে দর্পণ পোর্টাল রয়েছে হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলে, সেটার তরফ থেকে হয়ে থাকে। এখন দেখুন, আমরা যখন লিস্ট বানিয়েছিলাম, সিলেকশন লিস্ট, তখন যেমন ধরুন ক্যাটেগরি আছে, যেমন জেনারেল ক্যাটেগরি আছে, রিজার্ভ ক্যাটেগরি আছে।
তো রিজার্ভ ক্যাটাগরিতে যখন বা জেনারেল ক্যাটাগরিতে যখন আছে তখন ধরুন রিজার্ভ ক্যাটাগরির কথাটা বলতে যেমন 39% নিয়ে একটা কথা ওরা তুলেছিল। 39% পাচ্ছে, 42% পাচ্ছে না বা 52% পাচ্ছে না রিজার্ভ ক্যাটাগরিতে। এটার কারণটা হচ্ছে দেখুন, আসলে দর্পণ পোর্টাল যেটা রয়েছে সে দর্পণ পোর্টালের মধ্যে যারা 52% পেয়েছে রিজার্ভ ক্যাটাগরি বলেও নিচে পুট করেছে ডাটা, কিন্তু সে কিন্তু তার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু সে দেয়নি, অনলাইনে সেটা পুট করেনি, এবং সেটা কিন্তু ওদেরকে আমি দেখিয়েওছিলাম। ঠিক আছে, তো যেহেতু দেয়নি তো অবভিয়াসলি একটা মানুষ যদি ধরুন একটা এক্সাম্পল দিচ্ছে, ধরুন একটা মানুষ দেবনাথ, টাইটেল দেবনাথ, সে জেনারেলি আমরা জানি সে দেবনাথ টাইটেল যারা থাকা ওবিসি ক্যাটেগরির হতে পারে, কিন্তু সে যদি আজকে সার্টিফিকেট না দেয় তাহলে আমরা তাকে জেনারেল হিসেবে ট্রিট করবো, ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করবো। সেইভাবেই কিন্তু লিস্টটা বানানো হয়েছে। আরেকটা আমরা কাজ করেছি, আমরা যখন লিস্ট বানিয়েছি, লিস্ট বানিয়ে প্রত্যেককে আমরা লিস্ট বানাবার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন ওদের কাছে কিন্তু সিলেকশন লিস্ট চলে যায়, যে ক্যান্ডিডেট আছে ওদের কাছে লগ ইন করলে ওরা পেয়ে যায়। এর বাইরেও আমরা এডিশনালি, যেটা অন্য কলেজ করে কিনা আমি জানি না, কিন্তু আমরা কলেজ ওদের বেটার ইন্টারেস্টের জন্য আমরা সবাই মিলে আমরা যারা অ্যাডমিশন সেলে যারা আছি তাদের প্রত্যেকে কিন্তু আমরা ফোন করেছি যে তোমাদের সিলেকশন হয়েছে, তোমরা চলে আসবে। যদি তোমরা ওই দিন চলে না আসো তাহলে কোনো একটা থাকতেই পারে, একটা ছেলে বা মেয়ের প্রবলেম থাকতে পারে, তাহলে তোমরা অফিসিয়ালি আমাদের জানাও যে আমরা সেদিন তো অসুবিধা আছে বা কিছু একটা আছে। আদারওয়াইজ তোমাদের যারা ধরুন 60% কেউ হয়তো আছে, তার নামটাও কিন্তু চলে যাবে সে পরের দিন, মানে যেদিন তাকে আসতে বলা হয়েছে সেদিন সে যদি না আসে। তো সেই জন্য আমরা কিন্তু প্রত্যেককে ফোন করে রাতের বেলা বা দিনের বেলা আমরা পুরো টিম বসে কিন্তু ওদেরকে ফোন করে আমরা করেছি, এবং কি যারা ফোন ধরেনি তাদেরকেও কিন্তু আমরা 2বার 3বার 4বার কিন্তু আমরা অ্যাটেম্প নিয়েছি। মানুষ স্যার বলে আমরা আবুডাবু মেয়েটার হয়েছে নাম আইসি, তখন মেয়েটা মোবাইল খারাপ হয়েছে, সে আর আইতে পারছে না, পানি আবুডাবু খাইছে, মেয়েটা যা দিন রাত কাঁদতেছে, আর যা এডমিশন লইতেছে, আর যা ও তো মাঠ বালা পায়া এখন চান্স দিতেছে। আপনি কি কাজ করবেন? আমি ঠেলা চালাই খাই স্যার। ও আপনার মেয়ে পড়তে চায় কিন্তু পড়তে পারে না এডমিশনের জন্য? হ্যাঁ। নাম কি? আমার নাম সুমা দাস, আমার 53%। বাসা কোথায়? বাসা আশ্রম রোড। ফ্ল্যাট লেগে আমি আইতে পারছি না, খারাপ অ্যাডমিশন লট না, আমার পয়সার অভাবে আমি লইছি না, আমার সিট ওখান দেন না। আমি সকাল 8টা থেকে আইসি, আমার নাম আইসে না, আমি ক্যান্সেল করছি না রিজেক্ট করছি, তারা আমার ডাইরেক্ট রিজেক্ট করে দিছে। আমি আজকে পয়সার অভাবে এই অ্যাডমিশন নিতে পারছি না এই কলেজে। এখন আমি কোন কলেজে, কোনো কলেজে আমার চান্স দেন না, কোন কলেজে যাবো? বোন আমরা চেষ্টা করবো তোমাকে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার। আজকে সকাল থেকে আমরা এখানে বসে আছি, ও দাদারাও চেষ্টা করছে, ওরা আমাদের উল্টা আরো কার্ড ধাক্কা দিয়ে পার করে দিচ্ছে, বলছে হবে না, আমাদের কাছে কিছুই নেই। কে কার্ড ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে? ওরা স্যার ম্যাডাম, তারা কলেজের টিচার, তারা বলছে হবে না। কেন হবে না? আমার 53% হয়েছে, কেন আমি পাবো না? নমস্কার, আমার নাম অভিষেক দাস, কালচার সেক্রেটারি এট রাধামাধব কলেজ। আমাদের কলেজের বিষয় হলো যারা আছে ওদের মধ্যে 47, 52, শুধু এসসিদের মধ্যে না, এসসির মধ্যে 47 আছে, 46 আছে, 52 আছে। ওদের কেন অ্যাডমিশন হচ্ছে না? ওরা কলেজ থেকে বলছে যে আর অ্যাডমিশন হবে না, ওদের ওখানে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। ওদের কি ফিউচার নেই? ওদের কেউ ফিউচার নেই? এত পার্সেন্টেজ পেয়ে ওর সেকেন্ড ডিভিশনে ওরা অ্যাডমিশন হচ্ছে, তাহলে কোথায় অ্যাডমিশন নেবে ওরা? আমার এটাই দাবি কর্তৃপক্ষ থেকে যে আমাদের কলেজে অ্যাডমিশন লাগে, আরও ম্যাক্সিমাম 50টা সিট লাগে আমাদের, না হলে ওদের ভবিষ্যৎ কী হবে? ব্যাপার হয়েছে গিয়া যে আমি কইলাম, আমার নাম অভিষেক রায়। ব্যাপার হয়েছে যে আমরা দেখতে পারলাম যে কলেজের মধ্যে 39% এসসি হয়ে যাক, কিন্তু 52% এসসির অন্য। এটা তো যেরকমভাবে চলের অ্যাডমিশন, এটা আর কিতা কইতাম, কেমনে সম্ভব এরকম? 52% যদি হয়ে যায় আর 39% যদি হয় না, এটা তো কিছু একটা তো চলের কলেজের মধ্যে চলছে কলেজে এইসব কিছু চলছে একটা কাজ। এরপরে দেখা যায় যে গত বছর 50টা সিট বাড়ানো হয়েছে, এই কম্পেয়ার করলে এবার আমরা অ্যাডমিশন আরএমসির মধ্যে একদম কম। আর যারা লইতো তারা একদম মানে কিতা কইতাম, তারা একদম গরিব, তারা আরএমসির উপরে পুরো ডিপেন্ড করিয়া তারা এখানে আইছে। অত সময় থেকে তারা দাঁড়াই রয়েছে, তারা যে হ্যারাসমেন্ট যে কালকে থেকে ওরা এসেছে, কালকেও এসেছে, আজকেও আছে। সকাল 10টা থেকে বিকাল কটা হয়, টাইম কটা? 3:30 বাজছে। ইভেন কালকে আবার 4:30 অব্দি ছিল। ওদের কি ফিউচার নেই?
স্কুল কর্তৃপক্ষ মানে কলেজ কর্তৃপক্ষ তো বলছেন যে ওনাদের মানে যেগুলো যতজন নেওয়ার ওভার হয়ে গেছে আর ওভারলোডের, তো কি করা যায়? এর মধ্যে তো কিছু অ্যাডমিশন তো আর নেওয়া যাবে না। এরকম যদি কোনো কিছু হয় তাহলে এই ডাবল শিফট করা যায়। তার কাছে যদি টিচার কম থাকে টিচার বাড়ানোর দরকার। মানে আপনি ডাবল শিফটের কথা বলছেন? যদি এক শিফটে না হয় তাহলে ডাবল শিফট করে। তার কাছে যদি টিচাররা কম থাকে তাহলে টিচার বাড়ানোর ব্যবস্থা করবে। এই তারার প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করার তো কথা নয়। আর যেহেতু সরকারে এখন সব কিছু ফ্যাসিলিটি দেওয়া যায়, আশা করি এই ফ্যাসিলিটিটাও সরকারের দেওয়া দরকার, বা এটা টিচাররা বা যারা আসেন এর দায়িত্বে তারা এটার ব্যবস্থা নেওয়া দরকার। আর শিলচরের মতো অত বড় কলেজ এটা, এরা 50 সিট বাড়াতে পারে না। লাস্ট টাইমও ওরা বলেছিল যে সিট বাড়াতে পারবে না, তা সত্ত্বে আমরা প্রোটেস্ট করার পরে ওরা সিট বাড়িয়েছে। বলেছে এই প্রবলেম সেই প্রবলেম গভর্নমেন্টের প্রবলেম দিবে, তারপরে ওরা আমরা প্রোটেস্ট করার পরে ওরা অ্যাডমিশন দিয়েছে। তো এইবার কেন হবে না? ওরা যে যারা আছে আমার ছোটো ভাই বোন, ওদের কী হবে ফিউচার? উৎকোচ নেওয়ার সময় ধরা পড়লেন রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। বুধবার শিলচর জেলাশাসক কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা এক অভিযান চালিয়ে হাতে নাতে সৌম্য ভট্টাচার্য নামের সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করেন। তাকে উৎকোচ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। সৌম্য ভট্টাচার্য এনওসি দেওয়ার নামে 2000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। জেলে আত্মহত্যা, হাজতে থাকা কয়েদের। শিলচর কেন্দ্রীয় কারাগারে আত্মঘাতী দিলওয়ারের পত্নীর আর্তনাদ। হত্যার অভিযোগ, দিলওয়ারের পরিবারকে মামলা নিষ্পত্তির ধন দাবি। মানসিক চাপের ফলে আত্মহত্যা। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা বিরাজ করে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্ত দাবি করেছেন দিলওয়ারের পরিবার। মৃতদেহ বাড়িতে রেখে কয়েকটি অভিযোগ উত্থাপন করেন দিলওয়ারের পরিবারের সদস্যরা। দিলওয়ারের স্ত্রী রেখা বেগম লস্কর জানান, আমি জুরাট গাড়ি চালাই। আমার ছোট ভাই যে মারা গেছে আজকে জেলের মধ্যে, আমি জুরাট আসলাম গাড়ি চালানি, তখন শুনছি এরকম কেস হয়েছে, তারে হ্যারাসমেন্ট করা। আর আমার ভাই আমার ফোন করে কইছে, ভাই তুমি গাড়ি চালাও, তুমি আইও নাই, তা কিছু নাই, মিথ্যা মামলা এগু করছো না আমার উপরে। আমি কেন নিয়ে গাড়ি চালানিতে আসলাম। গত রোজা মাস আমার ফোন মারিয়া কইছে ইতর আগে, ভাই তুমি যে কোনো মতে আও ভাই, আমারে সাহায্য করো, আমার তো বেকলে ঢুকাই দিছ থানার মধ্যে, জেলের মধ্যে আছি আমি। আমি আইসি আইলে শুনলাম, তো সে তো সুস্থ সবল। আমার কইছে ভাই ওরকম ওরকম যত টাকা লাগে, যত কিছু লাগে ওখান তো সমাধান করো বলে। আচ্ছা রে ভাই সমাধান করবো। আমি তখন আবার জোরাট গেছি, গিয়া গাড়ি উড়ি বেচিয়া টাকা পয়সা লইয়া আইসি। আইয়া খালি টাকার ডিমান্ড, তারা টাকার দাবি করেন। 8 লাখ 10 লাখ 15 লাখ পর্যন্ত ডিমান্ড করডা। আমার ভাইও কইছে কিছু তারা যে চাপ দিতরা টাকা পয়সা বেশ লাগবে, আরো তুমি গাড়িও বেচিলাম, গাড়ি বেশি আইসি, বেশি আইয়া গত 3-4 দিন আমরা ভাই বোন 2জন গেছি, গিয়া সুস্থ সবল আমার ভাই। হাসি খুশি আমরা লোক গল্প করছে, কইছে আচ্ছা ঠিক আছে, আমরা কইছি যে কোনো মতে তোমার বাইরে জামিন করাইম। তারা ওরকম মাতামাতি করিয়া আমরা আইসি। কইছে না তোমরা যত টাকা লাগে আমার বারে বা করো। ও মাতুগুলো রয়েছে, আমরা বুঝাবুঝি করি আইসি। হ্যাঁ মানসিক মানে চাপে কইতে টাকার ডিমান্ড গুলা শুনিয়া তার হার্ট অ্যাটাক, তার ডিমাগও করে টাকা কত গিলেও আমার কেসটা সমাধান হইব। ও সমাধানের লাগিয়া হে একটা এটা তার একটা মানসিক চাপ আসলো না। এটা একদম মিথ্যা, তার কাছে প্রমাণিত। আমার কইছে তুমি বড় পাই আর আমি ছোট, তোমার মিথ্যা কথা, আমার খোয়ার কিছু নাই, আমি এরকম কাজ করছি না, যতটুকু হয়েছে এতটুকু নাই। হ্যাঁ এটা সাজানো হয়েছে, সম্পূর্ণ মার সাজানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বরখলা বিধানসভার ত্রিকোণা জিপির হাতির খাট
প্রথম খণ্ড কান্দিগ্রামের বেহাল বিপর্যস্ত রাস্তা মেরামতের দাবিতে প্রতিবাদ এলাকার গ্রামবাসীর। মঙ্গলবার কান্দিগ্রামে বেহাল রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ সংগঠিত করেন গ্রামবাসীরা। প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামবাসীর পক্ষে হুসেন আহমেদ বড়ভূইয়া ও সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব বলেন, হাতিরহাট প্রথম খণ্ড পিডব্লিউডি রোড শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বেহাল। বর্তমানে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন না এলাকার মানুষ। প্রতি বর্ষায় রাস্তার কাদা ভর্তি হয়ে যায়। বর্তমান বন্যায় রাস্তার আরো দুরবস্থা হয়ে গেছে। গার্ডওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না। রাস্তা হেঁটে চলারও উপযোগী নয়। অনেক বছর থেকে রাস্তার সরকারের পক্ষ থেকে কোনো কাজ হচ্ছে না। তাই গ্রামবাসীরা সরকার তথা কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যে যুদ্ধকালীন তৎপরতায় পিডব্লিউডি রোড শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে। সুভাষ দেব অভিযোগ করে বলেন, জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন না করে এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। উপস্থিত ছিলেন রানুচন্দ্র দাস, আবিদুল হোসেন মাজার ভূঁইয়া, রাবুল ইসলাম প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা কইতে চাই আর যে আমি হুসেন আহমদ, আমরা এটা হইল হাতিরহাট প্রথম খণ্ড কান্দিগ্রামের রাস্তা। এটা কয়েক বছরও টাকা গ্রান্ট হয়েছে, কিন্তু রাস্তার কাজ ভালোভাবে হয়েছে না। যার কারণে ফ্লাডে আমার প্রতি বছর এটা মানুষের গলা জল হয়ে যায়। কারণ এই রাস্তার অবস্থা আপনারা দেখতে পাইতরা কেন এই অবস্থায়। কিন্তু আমরা তো এমএলএর বাসা তো গেলাম, 2-3 বার গেছি, এমএলএ আমরা কথা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়েছে না। যে ফ্লাডে যে অবস্থা মানুষের রাস্তা, ছাত্রছাত্রী স্কুলে যাওয়ারও বিরাট অসুবিধা। এবং এই রাস্তা প্রায় 1.5 কিলোমিটারের মতো, হাতিরহাট শিববাড়ির থেকে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত এই রাস্তাটা। কিন্তু এটার মধ্যে আমরা প্রায় দক্ষিণ মানিকপুরও প্রায় 100-150 পরিবার মানুষ আছেন, এবং এখানে কান্দিগ্রামও আমরা প্রায় 70-80 পরিবার মানুষ। কিন্তু আমরা এই রাস্তা দিয়ে, একমাত্র রাস্তা যেটা, এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। এবং এটার অবস্থা আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আপনারা আমি ইয়ের মারফত চাইয়ার যে আমরা এই রাস্তাটার অতি সত্বর যাতে এটা চলার উপযোগী করিয়া দেওয়া হয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে সফল, উদ্ভাবনী, অভিযোজিত এবং উদ্যমী হওয়ার জন্য নির্দিষ্ট বিষয়, দক্ষতা এবং সক্ষমতা সকল শিক্ষার্থীকে শিখতে হবে। এই দক্ষতাগুলির মধ্যে রয়েছে জল এবং সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যবিধি সহ পরিবেশ সচেতনতা। সমগ্র শিক্ষার অধীনে দেশের প্রতিটি বিদ্যালয়ে থাকা ইকো ক্লাবগুলো ছাত্রছাত্রীদের অর্থপূর্ণ পরিবেশ বান্ধব ক্রিয়াকলাপ এবং প্রকল্পগুলি গ্রহণ করতে, এর ফলে চলমান পরিবেশগত বিষয়গুলোর প্রতি সংবেদনশীলতা, বোঝাপড়া এবং তাদের সঙ্গে মোকাবেলার জন্য সঠিক মনোভাব এবং স্বভাব তৈরি করতে সক্ষম করে। এটি এমন একটি প্রয়াস যার মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরকে, তাদের পিতামাতাদের এবং আশেপাশের স্থানীয় লোকেদের ভালো পরিবেশগত আচরণ গঠন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। সেজন্য ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী অসম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক প্রতিটি বিদ্যালয়ে ইকো ক্লাবস ফর মিশন লাইফ থিমের উপর ভিত্তি করে গ্রীষ্মকালীন শিবির আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এর অন্তর্গত ক্রিয়াকলাপগুলি অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ 5 জুন 2024 ইংরেজি থেকে 12 জুন 2024 ইংরেজি পর্যন্ত। এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম ছিল ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা। এই কার্যক্রমগুলি শিলচর সদর খণ্ডের বিআরপি তথা ঘুংঘুর মণ্ডলের ভারপ্রাপ্ত সিআরসিসি সন্দীপা চক্রবর্তীর পরিচালনায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সপ্তাহব্যাপী পরিচালিত হয়েছে। উক্ত খণ্ডের প্রতিটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী কার্যসূচির অন্তর্গত ছিল স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ, টেকসই খাদ্য ব্যবস্থা গ্রহণ, বজ্র হ্রাস করা, বজ্র পদার্থ হ্রাস করা, শক্তি সংরক্ষণ, জল সংরক্ষণ, একক ব্যবহৃত প্লাস্টিক পুনরায় না ব্যবহার করা। নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন। আজ থেকে আমরা কোনো কাজে প্লাস্টিক ব্যবহার করব না। প্লাস্টিক বর্জ্য থেকে মারাত্মক রাসায়নিক পদার্থ পরিবেশে মিশে, যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই আমরা প্লাস্টিকের ব্যাগের বদলে কাগজের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করব। প্লাস্টিকের বোতলের বদলে স্টিলের বোতল বা কাঁচের বোতল ব্যবহার করব। প্লাস্টিকের প্লেটের বদলে স্টিলের প্লেট ব্যবহার করব। এসো আমরা সবাই মিলে প্লাস্টিকের মুক্ত পরিবেশ গড়ে তুলি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। জম্মু কাশ্মীরের মর্মান্তিক ঘটনায় নিহত 10 পুণ্যার্থী। বজরং দলের ধর্ণা কর্মসূচি শিলচর এবং নরসিংপুরে। রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ।
শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী দোষীদের গ্রেফতারের দাবিতে অবস্থান ধর্মঘট। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি। ভালো রেজাল্ট করেও পাচ্ছেন না অ্যাডমিশন রাধামাধব কলেজে, প্রায় 40 জন ছাত্রছাত্রীর অভিযোগ। উৎকোচ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন জেলাশাসক কার্যালয়ের এক কর্মী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।